রিয়া এসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো সবার সামনে। কি বেহায়া মেয়ে আদ্রিয়ান, তিনিও কম কিসের, দুটোই বদের হাড্ডি। রিয়া, তুমি কিছু ওর করনি তো বেবি? ন্যাকা কান্না করে। আদ্রিয়ান, না, মাথা খারাপ নাকি? রিয়াকে সরিয়ে। সবাই একসাথে পাগল হইছো? চেঁচিয়ে। এখানে এত হট্টগোল কিসের শুনি? রেগে। আদ্রিয়ান চেঁচানো দেখে সবাই চুপচাপ হয়ে গেল। সবাই জানে আদ্রিয়ান রেগে গেলে কি করতে পারে। রিয়া, সবাই গেলেও রিয়া যে চলে যাবার মেয়ে নয়, এটা আদ্রিয়ান ভালোভাবে জানে। তাই রিয়াকে ঠিক রাখতে, চলো রিয়া বেবি, ছাদ থেকে ঘুরে আসি, এখানে ভালো লাগছে না। রিয়ার হাত ধরে নিয়ে যাচ্ছে। আদ্রিয়ান এমন আচরণে রিয়া 140 বললে শক খেলো। আদ্রিয়ান এত ভালোভাবে কথা বলছে রিয়ার সাথে, রিয়া তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। এর মধ্যে কি চলছে শুধুমাত্র আশিক, আদ্রিয়ানের বন্ধু, কেউ জানে না। রিয়ার সাথে এমন ভালোভাবে আচরণ করতে দেখে আশিক হাসলো একটু, কিন্তু পরক্ষণে মনের দিকে তাকানোর পরে আশিকের হাসি মুখ মেঘ জমে গেল। বনু আমাকে উদ্দেশ্য করে, আদ্রিয়ান ভাইয়ার এরকম পরিবর্তন দেখে কষ্ট লাগছে? আচ্ছা, ছোট সময়ের কথা কি তার মনে নেই? একটু আগে কি শুধুমাত্র দয়া দেখিয়েছে নাকি অন্য কিছু? দয়া দেখানো ছাড়া তো আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না। তাহলে মিস হাফ প্যান্টের সাথে দেই দেই করে নাচতে নাচতে যেত না? কিন্তু একটা কথা ভেবে ভালো লাগছে, সবার সাথে সাথে আমার চোখও স্বার্থপর হয়ে যাচ্ছে। এখন আগের মতো আর চোখের পানি জড়াতে চাইছি না। এসব ভাবছি আর আশিক ভাইয়ার কথা ভালোভাবে খেয়াল করিনি। আশিক, হ্যালো। কি এত ভাবছো তুড়ি দিয়ে? আমি, কই কিছু না ভাইয়া। আশিক, বুঝাই যাচ্ছে ভাইয়ার কাছে কিছু লুকানো যায় না। ভাইয়ারা এমনিতে বুঝে নেয় তার বোন ভালো আছে কিনা। কখনো কষ্ট পেলে নিজের মধ্যে রাখতে নেই, তাহলে কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। তার থেকেও কারো কাছে শেয়ার করবা, দেখবা কষ্ট অনেক কমে গেছে। বলে আশিক ভাইয়া চলে গেল। আমার কষ্ট শেয়ার করার মতো তো কাউকে দেখছি না। শুধু শুধু কষ্ট শেয়ার করার মতো মানুষ খুঁজে আরো কষ্ট বাড়াতে চাই না। তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতেই হবে। এই নরকের মধ্যে আর থাকতে ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে স্টোর রুমের দিকে আসলাম। এটাই তো আমার একমাত্র থাকার জায়গা, কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আর জেন ভাইয়া না থাকলে এতক্ষণ হয়তো আমার প্রতিটি চ্যানেলে হেডলাইনে আমার কথাটাই থাকতো, বড়সড় খবরের কাগজেও আমার নামটাই বড় অক্ষরে ছাপানো হতো। রুমে যাওয়ার পর আবারও শকড আমি। আর জিয়ান ভাইয়া, সে তো রিয়ার সাথে ছিল, আমার রুমে কি করছে? আমি দরজায় পর্যন্ত এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমার ঘোর কাটছে না। ভাইয়া সব জায়গায় কারণে অকারণে দেখি, কখনো স্বপ্ন, কখনো কল্পনা। ইদানিং বুঝতে পারছি না আমার এটা অসুখ হয়েছে, যার নাম আদ্রিয়ান অসুখ, যে কল্পনা তো আসছে আবার বাস্তবও আসছে। কখনো ভালোবাসবে, আবার কখনো অবহেলা করা যায়। আমার সমস্ত ঘোর কাটিয়ে আদ্রিয়ান ভাইয়া আমাকে হ্যাচকা টান দিয়ে রুমের ভিতর নিয়ে দরজা লাগিয়ে দিল। এভাবে টান দেওয়ার কারণে আমি এসে আদ্রিয়ান ভাইয়ের বুকে জেঁকে পড়লাম। আদ্রিয়ান ভাইয়া, সে আমাকে আলতোভাবে জড়িয়ে তুলল। এই বুঝি পালিয়ে যাব এই বাহুডোর থেকে? হঠাৎ মনে হলো আকাশে মেঘ জমে বৃষ্টি হচ্ছে। সেই ছোট ছোট বৃষ্টির ফোঁটাগুলো আমার কপাল বেয়ে পড়ছে। আমিও সেই ভালোবাসাময় পানি অনুসরণ করতে লাগলাম। এ কি, আদ্রিয়ান ভাইয়া কান্না করছে? ছেলেরাও বুঝি কান্না করতে পারে? একদম মেয়ে মেয়ে লাগে, কিন্তু আদ্রিয়ান ভাইয়া কান্না করাতে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে, পুরাই বাচ্চাদের মতো। কিন্তু কষ্ট ছাড়া ছেলেরা কান্না করতে পারে না। আদ্রিয়ান ভাইয়ার এত কষ্ট কিসের? ও মিস হাফপেন্ট্রিয়ের সাথে ঝগড়া হয়নি তো? একটু আগে ভাইয়া এত ভালোই ছিল, তাহলে হঠাৎ এত কষ্ট কিসের? আশিক ভাইয়া তো বললো কষ্ট সবার সাথে শেয়ার করতে হয়, তাহলে নাকি কষ্ট কমে যায়। আদ্রিয়ান ভাইয়াকে জিজ্ঞেস করলে কি বলবে আমায়? নাকি ধমক দিবে? ধমক দিলে দিবে, আমার কি। আজকে একদিন হয়তো অবহেলা পাবো, তারপর তো চলে যাব। তার থেকে আদ্রিয়ান ভাইয়ের কষ্টের কারণটা জেনে যাওয়াই ভালো। তাই আমিও অন্য কিছু না ভেবে ভাইয়া চোখের পানি মোছার জন্য পা উঁচু করে দাঁড়ালাম। আদ্রিয়ান ভাইয়া এতটা লম্বা, যার জন্য পা উঁচু করা ছাড়া আর কোনো উপায় নেই। চোখের পানি মুছে দেওয়ার সাথে সাথে আমার সমস্ত চিন্তা ভাবনায় বিসর্জন দিয়ে আমার দু গালে হাত রেখে মাথাটা উঁচু করে ধরলো। আমায় ছেড়ে পালানোর বুদ্ধি চলছে? আমি বরাবরের মতোই শক্ত। আদ্রিয়ান ভাইয়ের মাথা ঠিক আছে তো? আমি চলে গেলে তার কিছু হবে না, সবার ভালো থাকার কথা। সত্যি কি আমি তোকে ছাড়া পালিয়ে থাকতে পারবো? স্মৃতি তো তারা করবে, শুধু মানুষটিকেই সামনে দেখবো না। এটা তো নিজে নিজে ভাবছিলাম, কারোর সাথে শেয়ার তো করিনি। আদ্রিয়ান ভাইয়া কিভাবে জানতে পারলো? কথা বলছিস না কেন? খুব বড় হয়ে গেছো তাই না? এক পা বাইরে দিয়ে দেখ না, পা ভেঙে ঘরে রেখে দিব। কথাগুলো বলে আমাকে কোনো পরোয়া না করে হন হন করে চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সাথে? আমি কি সারাদিনে দিবা স্বপ্ন দেখে কাটিয়ে দিচ্ছি সময়টা? ফ্ল্যাশব্যাক।
রিয়ার সাথে আদ্রিয়ানের তেমন কোনো ভালো সম্পর্ক নেই বললেই চলে। এয়ারপোর্ট থেকে সবাইকে দেখার জন্য আদ্রিয়ান রিয়ার এতটা কাছে ঘেঁষতে থাকছে। আদ্রিয়ান কেন বা এমনটা করবে? সবাইকে দেখিয়ে রিয়ার কাছে থাকা কি আদ্রিয়ানের জন্য খুবই জরুরি? রিয়া তো কোনো কথাই নাই, আদ্রিয়ানকে পেলে হয়েছে, তাতে আদ্রিয়ান যত বকাঝকা করুক না কেন তবুও আদ্রিয়ানের কাছাকাছি ঘেঁষে থাকবে। কিছুক্ষণ আগে যখন ছাদে নিয়ে গেল সবার সামনে থেকে, আদ্রিয়ান তোরে কয়বার বলছি এভাবে আমাকে যখন তখন দৌড়িয়ে দৌড়বি না, কথা কি কানে যায় না? সারাক্ষণ তো বেবি বেবি করছিস কেন? আমাকে দেখে কি ছোট একটা বাচ্চা মনে হয় তোর? শোন, একটা কথা তোকে হাজারবার বলতে হবে কেন? আমি তোর ভাই হই, খালাতো ভাই, তাই নিজের ভাইয়ের চোখেই দেখিস আমায়। আর শোন, তোর সাথে এভাবে কথা বলছি আমি, যদি তুই আর আমি ছাড়া বাইরের কেউ জানতে পারে তাহলে আমার থেকেও খারাপ কেউ হবে না। আদ্রিয়ানের কথাগুলো শুনে রিয়া রেগে মেগে চলে গেল। কিছুক্ষণ পর আশিক সাথে এসে বলল, আদ্রিয়ান, হুম ভাই, যা করছিস ভালোভাবে ভেবে করছিস, আর তাড়াতাড়ি এমন কিছু করতে চাস না যার জন্য কারো কোনো ক্ষতি হোক অথবা কেউ কষ্ট পায়, এমন কিছু? আদ্রিয়ান, কি বোঝাতে যাচ্ছিস? ভালোভাবে বল। আশিক, কিছু না, আমি কিছু বললে হয়তো খারাপ লাগবে, তুই বুদ্ধিমান, নিজে খুঁজে নিস। তখনই আদ্রিয়ান একটা ভয় হলো, যার জন্য স্টোর রুমে গেল। বর্তমান আদ্রিয়ান ড্রয়িং রুমে গেল, সেখানে সবাই বসে আছে। মাসুদ সাহেব টিভি দেখছেন, রোহানা আর তার বোন বসে আছেন। রাহুল তখনই বাড়ি থেকে চলে যায়। রিয়া মুখ গোমরা করে ওর মায়ের কাঁধে মাথা নিয়ে আসে। আদ্রিয়ান ফুপু রান্না করছে, কত মানুষের রান্না একা সামলাচ্ছে, এখানে থেকে ভালো খাবার নিতে পারবে ছেলেটার জন্য, তাই আদ্রিয়ান যেয়ে চুপচাপ সবাই বসলো। আদ্রিয়ান বন্ধুরা আশিক, নিবিড়, এনা ওরাও আসে। হঠাৎ মাসুদ সাহেবের হাত থেকে টিভির রিমোটটা পড়ে গেল। রিমোট পড়ার শব্দে সবার মনোযোগ মাসুদ সাহেবের দিকে গেল। অতঃপর টিভির দিকে চোখ দিতেই মুহূর্তের মধ্যে নীরবতা ছায়া নেমে আসছে। 8 বছর আগের কাহিনী আবার শুরু হয়েছে। মনির মা বাবা আশরাফ সাহেব ও তার সহধর্মিণী খুনের তদন্ত শুরু হচ্ছে নতুনভাবে, ঠিক 8 বছর পরে। কিন্তু আশরাফ সাহেবের এমন ভয় পাবার কি আছে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সবাই তার দিকে। আশরাফ সাহেব সবাইকে ঠিক রাখার জন্য মুখে হাসির রেখা টেনা বললেন, অবশেষে খুনের রহস্য উদ্ধার হবে। কিন্তু 8 বছর পরে বাবা নতুন করে তদন্ত শুরু হলো কেন? কারোই বা করলো? আদ্রিয়ান, পাপ বাপকেও ছাড়ে না, তাই হয়তো। আদ্রিয়ানের কথা শুনে ওর বাবা চিন্তিত হয়ে পড়লেন। কথাটা আদ্রিয়ান কাউকে উদ্দেশ্য করে বলেনি তো? তিনি সাথে সাথে আদ্রিয়ানের দিকে তাকালেন, দেখলেন আদ্রিয়ান মিটমিট করে হাসছে। মাসুদ সাহেব বুঝতে পারলেন কিছুটা, তার ছেলের হাত কিছুটা হলেও আছে তদন্তের মধ্যে। তাই তিনি চিন্তিত হয়ে পড়লেন, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। রোহানা আন্টি মাসুদ সাহেবের দিকে তাকালেন একবার, তার মুখটাও চিন্তায় শুকিয়ে গেছে। হয়তো আশিক আদ্রিয়ানের দিকে তাকালো, দেখে আদ্রিয়ানের মুখে এখনো হাসির রেখা ফুটে আছে। রোহানার বোন রোহানার দিকে তাকিয়ে আবারও মেয়ে রিয়ার মাথা হাত বুলিয়ে দিচ্ছেন। আদ্রিয়ানের ফুপু চা নিয়ে আসলো। সবাইকে চুপচাপ দেখে তিনি রান্নাঘরের দিকে পা দিলেন। তখনই আদ্রিয়ান ফুপু আদ্রিয়ানের ডাকে পিছু ফিরলেন। আদ্রিয়ান, নীলয়কে দেখছি না যে? আমি আসছি সকালে, কিন্তু ও এয়ারপোর্টেও গেল না, বাড়িতেও আসলো না একবারের জন্য। আমি আসছি দেশে, নিলয় কি জানে না? ফুপু আদ্রিয়ানের কথা শুনে মন খারাপ হয়ে গেল। আসলে নিলয় বাড়িতে আছে, কোথাও বের হয় না বাসা থেকে। আমার অনেক রান্না পড়ে আছে, আমি যাচ্ছি। কথা এড়িয়ে চলে যেতে চাইলেন। আদ্রিয়ান, এড়িয়ে যাচ্ছ আমায়? কি হয়েছে বলো? আমি আসছি যেন নিলয় বাড়িতে থাকবে এমন তো কথা নাই। সত্যি বলবো নাকি আমি কিছু করব? ফুপু একটু ভয়ে পেয়ে গেল। সবাই জানে আদ্রিয়ানের রাগ হলে কি করতে পারে। এতদিনের সাধনা নিমিষে শেষ করতে পারবে না। যাদের সন্দেহ করেছেন, কিন্তু টাকা ও ক্ষমতার জন্য তিনি কিছুই করতে পারেননি, এখন আদ্রিয়ান আসছে, তাহলে হাতছাড়া করা যায় কিভাবে? এসব ভেবে তিনি আদ্রিয়ানকে সত্যি কথা বলে দিলেন। আসলে নিলয়ের পা নেই। মাথা নিচু করে আমতা আমতা করে বললেন। আদ্রিয়ান এই কথাটা হয়তো শুনতে চাইছিল না। মানে কিভাবে, কি হয়েছে? ওর পা নেই? আফসোস নিয়ে ফুপু চোখের পানি নিয়ে আসলো, কিন্তু ভয়ে কিছু বলল না। তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গেলেন। আদ্রিয়ানের বিস্ময় কাটছে না এখনো। এটা কি শুনলো? নিলয়ের পা নেই? মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? নিলয় শেষ পর্যন্ত ছাড়লো না। আদ্রিয়ানের রাগে ঘৃণায় তাকালো কারোর দিকে, কিন্তু কিছু বলল না।
শুধু আফসোস জানালো ইশারায়, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে গেল নিলয়কে দেখার উদ্দেশ্যে। সাথে সাথেও দুটো বন্ধু গেল আশিক ও নিবিড়। মাসুদ সাহেব কিছু একটা ভেবে আদ্রিয়ানের জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। যা করতে হবে খুব তাড়াতাড়ি, পরে হয়তো অনেক সময় চলে যাবে, কাজের কিছুই হবে না। রুমে বসে বসে আদ্রিয়ান ভাইয়ের কথাগুলো ভাবছে। হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে, ঠিক গিরগিটির মতো। আমার ভাবনায় আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল মিস হাফপ্যান্ট রিয়া। দেখলেই গা জ্বলে। ইচ্ছে করে ঘোড়ার লেজের মতো চুলগুলোকে কেটে দিতে পারি, তাহলে আর আমার আদ্রিয়ান ভাইয়ের কাছে ঘেঁষে থাকবে না। আমার আদ্রিয়ান ভাইয়া কথাটা মনে পড়তে নিজে নিজেই লজ্জায় পেলাম। সে আমার আবার কিভাবে হয়? সে তো মিস ঘোড়ার লেজেরই। ঘোড়ার লেজ নামটা বড়ই অদ্ভুত, মানুষের নাম এটা হয় ভেবে নিজে নিজে হেসে দিলাম। রিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর রাগে কটমট করছে। মনে হচ্ছে গিলে ফেলবে আমায়। গিলে ফেলতেও পারে, আস্ত একটা রাক্ষসী। আদ্রিয়ান ভাইকে নিয়ে গেল, তাতে আমার কি? আদ্রিয়ান যে এমন একটা কাণ্ড করতে পারে তা বুঝতেই পারছিল মাসুদ সাহেব। আদ্রিয়ান ফুপু ভয়ে ডুব গিললেন। কোনো বিপদ আসবে না তো আবার? আদ্রিয়ানও ওর বন্ধুরা নিলয়ের বিছানার পাশে বসে আছে। নিলয়ের মাথার কাছে আদ্রিয়ান নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিলয় ঘুম থেকে জেগে উঠে আদ্রিয়ানকে দেখে খুশিতে দিশেহারা হয়ে পড়ল। আদ্রিয়ানের সাথে ওর ফিরে যাওয়ার অনেক কথা বলল। আদ্রিয়ান বিদেশ যাওয়ার পর থেকে নিলয় আদ্রিয়ানকে কতটা মিস করেছে সেই কথাগুলো শেষ হয়ে আদ্রিয়ান নিলয়কে প্রশ্ন করলো, ওর পা ভেঙে গেল কিভাবে? তার একটা মাত্রই ভাগ্নে নিলয়হীন পুকুর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। তাহলে জেনে শুনে বাবা কিভাবে এটা করতে পারলো? তাছাড়া বাবা কিভাবে পারলো আমাদের বাইককে ঠকাতে, কিভাবে পারলো আম্মুকে ঠকাতে? ভেবে আদ্রিয়ান রাগে কষ্টে চোখ দিয়ে নোনা জল বের হবার অবস্থা। তবুও নিজেকে সামলে নিলয়কে কোলে নিয়ে ওর গন্তব্যে বের হলো। আদ্রিয়ানের বন্ধুরা ভূত দেখার মতো আছে, ভয়ে কিছু বলছে না। কি হতে পারে সামনে ভেবেই সবার কলিজা শুকিয়ে যাচ্ছে। রিয়া, খুব খুশি লাগছে তাই না? রেগে আমি কিছুই করতে পারলাম না। খুশি লাগবে কেন হঠাৎ? এই ডাইনির মনে হয় নিশ্চয় মাথা খারাপ হয়েছে। রিয়া, কি কথা বলছিস? না না কেন? শোন, আশ্রিতা আশ্রিতার মতো থাকবে, একদম বাড়ির মালিকের দিকে চোখ দিবে না। তাছাড়া এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকার কোনো মানে হয় না। কত টাকা লাগবে তোর? আমি দিচ্ছি, কিন্তু দয়া করে এই বাড়ি থেকে চলে যা। আর আমার আজ জেনে পিছু পিছু ঘুরবি না। যদি আমার কথা না শুনছো তাহলে আমার থেকেও খারাপ কেউ হবে না। ডাইনির কথাগুলো বলেই চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। টাকার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি? সত্যিই তো আদ্রিয়ান ভাইয়ের জন্যই তো ছিলাম। কিন্তু আদ্রিয়ান ভাইয়াকে ছেড়ে আমি চলে যাব, আমার তো অনেক কষ্ট হবে। কিন্তু ভাইয়ার, তার তো রিয়া আছে। আপনার মাঝে আবারও ডাইনির আগমন। রিয়া, একটা কথা বলতে ভুলে গেছি। আমি তোকে এতক্ষণ যে কথাগুলো বললাম, কেউ যদি একটু জানতে পারছে তাহলে আমার থেকেও খারাপ কেউ হবে না বলে দিলাম। তোর রুমে যে আমি আসছি তাও যেন কেউ বুঝতে বা জানতে না পারে। আগে না হয় কোনো একটা কারণের জন্য এত অবহেলা পেয়েও ছিলাম, কিন্তু এখন আর এই বাড়িতে থাকার ইচ্ছা বা আসার কোনোটাই নেই। মাসুদ সাহেব একরকম দৌড়ে দৌড়ে নিলয়দের বাড়িতে গেলেন, কিন্তু তিনি যে ভয়টা পেয়েছিলেন ঠিক সেটাই হলো। আদ্রিয়ান সবকিছু জেনে গেছে। নিলয়কে বা কোথায় নিয়ে যাবে? ভয়ে মাসুদ সাহেবের গলা শুকিয়ে যাচ্ছে। নিলয়ের সুরক্ষা ব্যবস্থা করতে পেরে স্বস্তির নিঃশ্বাস নিল আদ্রিয়ান। এখন বাকি কাজগুলো ঠিকঠাক ভাবে সমাধান করতে পারলে শান্তি। বাড়িতে আসার পর মাসুদ সাহেবকে না দেখে আদ্রিয়ানের মেজাজটা খারাপ হয়ে গেল। রাগে কটকট করতে করতে ফুপির উদ্দেশ্যে গেল। আদ্রিয়ানের ফুপু চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন, চোখে মুখে ভয়ে বিস্ময় নিয়ে আসেন, কিন্তু আদ্রিয়ানের কথায় তিনিও স্বস্তির নিঃশ্বাস নেন। তার নিলয় ঠিক আছে ভেবে আদ্রিয়ানকে জড়িয়ে কান্না শুরু করলো। আদ্রিয়ান কোনো রকম শান্ত করে চলে আসলো। আদ্রিয়ান, আম্মু, রেহানাকে উদ্দেশ্য করে তোমার সাথে কিছু জরুরি কথা আছে। রোহানা, এখন কোনো কথা শুনতে পারবো না, অনেক কাজ পড়ে আছে তোর জন্মদিনের জন্য। আদ্রিয়ান, আম্মু কথাটা শুনো আগে, কাজ পরেও করা যাবে, কিন্তু কথাটা শুনলে অনেক দেরি হয়ে যাবে। রোহানা, বললাম তো কোনো কথাই শুনছি না। এর মধ্যে মাসুদ সাহেব চলে আসেন। মাসুদ সাহেব, এখন আর কোনো কথা হবে না, কি বলো রোহানা? রোহানা, মুখে হাসি লেগেই আছে। আদ্রিয়ান বিস্মিত হয়ে আছে। এত আয়োজন কিসের? জন্মদিনের অনুষ্ঠানের জন্য মানুষ এতটা ব্যস্ত থাকে? পর মুহূর্তে আদ্রিয়ানের ভয় লাগলো। ও যা ভাবছে তাই করছে না তো? যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকেও। রুমে এসে আদ্রিয়ান পায়চারি করছে, কিভাবে কি করা যায়। আদ্রিয়ানের বন্ধুরা দুগালে হাত দিয়ে আদ্রিয়ানকে দেখছে। অনেকক্ষণ ভাবার পর আদ্রিয়ান ওর বন্ধুরা পরিকল্পনা করে। রোহানা আন্টির অনেকক্ষণ আগে খাবার নিয়ে গেছেন, এক কর্নারে রেখে সবাই বসে ভাবছি কি করা যায়, কিভাবে যাওয়া যায় এই নরক থেকে। রোহানা আন্টি কি বলে গেলেন? আদ্রিয়ান ভাইয়ের বিয়ে দিচ্ছে, তার বিয়ে হবে, আর আমি দেখবো তার থেকে আগে চলে যাবো এই বাড়ি থেকে। হাঁটু মাথা গুছে কান্না করছে। আদ্রিয়ান ভাইয়ার বিয়ে দেখার আগে চলে যাওয়াই ভালো, অজানা গন্তব্যে আমার বাবা মার কাছে।
রাত প্রায় 2টে, বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে গেছে। আমার ঘুম আসছে না, আসবে বা কিভাবে? ঘুমাইনি, অনেক চেষ্টা করছি এ বাড়ি থেকে পালাবার, কিন্তু সফল হচ্ছি না। এখন বাড়ির মেন দরজায় তালা লাগানো, তাই আফসোস ও কষ্ট নিয়ে আবার স্টোর রুমে আসছি। এখন পর্যন্ত কিছু খাইনি, কোনো শক্তি পাচ্ছি না, শরীর দুর্বল লাগছে। তাই বিছানায় এলিয়ে দেওয়া মাত্রই ঘুমের রাজ্যে পাড়িয়ে দিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকানোর পর অবাক পর্যায়ে পৌঁছে গেলাম। আমি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, নাকি রূপকথা রাজ্যে আছি? আসসালামু আলাইকুম। ছোট্ট এই গল্পটি দ্বিতীয় পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পর্যায়ক্রমে প্রত্যেকটি পর্বগুলা আপলোড করা হবে। ভুল ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ করা হলো। থ্যাংক ইউ।